শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ। এনটিভির দর্শক মানেই আমেজিং কিছু ব্যাপার। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে এনটিভির পর্দায় অথবা এনটিভির অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচারিত আমাদের শুক্রবারের রাতের বিশেষ আয়োজন, প্রিয় তারকার সাথে ভিডিও কলে সরাসরি অংশগ্রহণ করার আয়োজন, আপনার প্রিয় তারকার সাথে কথোপকথনের আয়োজন এবং আপনার প্রিয় তারকাকে SMS পাঠানোর সুযোগের যে আয়োজন, সেই আয়োজনে আমি কিন্তু আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি কিন্তু। এবং এই আয়োজনের নাম হচ্ছে রাতের আড্ডা। নিয়মিত যারা দেখেন তাদের জন্য নিয়মিত ভালোবাসা, আর যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য অবশ্যই নতুন নতুন তাজা তাজা ভালোবাসা। দর্শক বন্ধুরা, আজকে কার সাথে আড্ডা দিব চলুন তার সাথে আগে পরিচয় হয়ে তারপরে আমি কিভাবে আপনারা ভিডিও কলে অংশগ্রহণ করবেন সেই বিস্তারিত আলাপে যাচ্ছি। যিনি এসেছেন, ওই যে একটা কথা আছে না, তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। তো এই মানুষটাকে তার কেরিয়ার শুরু থেকে আমি চিনি ব্যক্তিগতভাবে এবং আমাদের খুব প্রিয় একজন তারকা। অতি সম্প্রতি বেশ কিছু ভালো কাজ দিয়ে দর্শকদের নজর কেড়েছেন এবং আরও ভালো কাজ তার পাইপলাইনে আছে। আজকে আড্ডায় আমরা সব কিছু জানার চেষ্টা করব, আর জানার চেষ্টা করব সেই ব্যক্তি তারকাটা মানুষটা কেমন। আমাদের প্রিয় তারকা, অভিনেতা এবং মডেল রিহান আছেন আমাদের সঙ্গে। চলুন কথা বলি মেয়েদের ক্রাশ রিহানের সাথে। হ্যালো। হ্যালো, কি অবস্থা? একটা ঝামেলা আছে, এটা দর্শকরা জানে, সেটা হচ্ছে আমার কাছের মানুষদেরকে যখন এখানে এসে আপনি আপনি বলা লাগে তখন ওটা কঠিন হয়ে যায়। তো আমাকে অনেকেই অ্যালাউ করে যে তুমি করে বলার জন্য। সো তুমি যদি আমার পারমিশন দাও আমি তোমার। আপনার পারমিশন আছে ভাই, কোনো সমস্যা নেই। ওকে, কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ঠিক আছে, ওকে। এটা খুবই হাস্যকর ব্যাপার। আচ্ছা, হাস্যকর কেন ওটা দর্শকদের বলে দিই। সেটা হচ্ছে যে ওই যে বললাম যে ওর কেরিয়ার, ওর লাইফ খুব কাছ থেকে দেখা বড় ভাই হিসেবে আমি, তো যার কারণে ও আমাকে কেমন আছেন মনে হয় লাইফে ফার্স্টে মনে জিজ্ঞেস করেছে, আমি জানি না। হ্যাঁ আসলে। আচ্ছা, কি নিয়ে ব্যস্ত এখন? এখন তো আমি তো আগেই হয়তোবা অনেকবার এটা ফেস করেছিলাম বা বলা হয়েছে এর আগেও বিভিন্ন প্রোগ্রামে যে আমি মডেলিং ছাড়িনি এখনো, আর মডেলিং করছি, পাশাপাশি ফিকশনে কিছু কথা চলছে, কাজ করছি, রানিং আছি, আর তো এই পড়ালেখার লাইফ। কিছু কাজ তো করেছো? অলরেডি করেছি, হ্যাঁ। ওকে, সো শুরু থেকে শুরু করি। জি, তোমার শুরুটা কবে? অ্যাজ এ মডেল হিসাবে আমি যখন আমি আগেই এসেছিলাম ঢাকায়, আমার চেষ্টা ছিল যে দেখি কিছু হয় কি না ঢাকা সিটিতে, জানি না বুঝি না, এরকম একটা নতুন একটা নগরী আমার কাছে খুবই চ্যালেঞ্জিং। টাঙ্গাইল থেকে এসেছিলাম পড়ালেখার উদ্দেশ্যে, জানতাম না কখনো যে এই ফিল্ম লাইনটা কি বা ফিল্ম মিডিয়াটা বা ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি মডেলিং জিনিসটাই কি আমরা বুঝতাম না। আমরা সব কিছু এক করতাম আসলে। আমরা মফস্বল শহরে কিন্তু সবসময় মিডিয়াটাকে আসলে ফটোশুটও মিডিয়া ভাবি, ফিল্মও মিডিয়া ভাবি, কমন মিডিয়া আমরা আসলে ভাবি। তো আমি ওইটাই ভাবছিলাম, বাট আমি জানি না কখনো যে আমি আসলে কিসের জন্য আসছি বা কেন, বাট কিছু একটা করতে হবে। আচ্ছা করি, মানে তোমাকে ইন্ডাস্ট্রি টানতো, অ্যাট্রাক্ট করতো? টানতো ডেফিনেটলি। আমার ইন্ডাস্ট্রিতে বন্ধু বান্ধব বলতো তুই মডেলিং কর, তুই হিরো হইতে পারবি, এরকম কোনো কারণ? না, আমরা আসলে ছোটবেলা থেকেই তো আমরা ফ্যামিলিতে সবসময় টিভি চলতো, টিভিতে ফিল্ম চলতো, নাটক চলতো, তো এগুলো দেখতাম। আমার বাবা মা এনজয় করতো সেই নাটকগুলো। ওইখান থেকে কিন্তু একটা ইন্সপিরেশন কাজ করে যে বাবা মা এক মনোমুগ্ধভাবে এই নাটকটা দেখছে। আমি আসলে করি তাহলে তো উনাদের অনেক ভালো। হ্যাঁ, এটা করা যায়, এটা তো একটা এন্টারটেইনমেন্ট একটা জায়গা। প্লাস হলো মডেলিং যখন ভাবতাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাক্টিভ আছি যেহেতু, বাইরের দেশে মডেলিং করতো বা আর্টিস্টদেরকে দেখতাম বা বলিউড আমরা ফলো করতাম সবসময়, সো সামহাও একটু অ্যাট্রাক্ট করতো ব্যাপারটা। এটা প্রত্যেকটা, আমি বলবো যে আমাদের কেন, এটা প্রত্যেকটা মানুষের একটা কিন্তু একটা সার্টেন একটা স্বপ্ন থাকে যে ইস আমি যদি এটা কখনো করতে পারতাম। অ্যাজ এ হিউম্যান বিং আমার ওই ব্যাপারটা ছিল, কিন্তু আমি জানতাম না যে প্রসেসটা কি বা কীভাবে কী করতে হবে। পড়ালেখার পাশাপাশি মেবি আমার কাছে 18 সালেই এসেছিল কিছু কাজ। আমি যদিও 19টা বলি, সবসময় মেনশন করি যে শুরুটা আমার 19 থেকে, কারণ আমি আগে এসেছিলাম কিন্তু আমি কাজ করিনি, আমি পড়ালেখা আবার ব্যাক করি। মানে কাজটা কাজের মতো শুরু করেছো 2019 থেকে? 2019 থেকে আমার কাছে মনে হয়েছে যে কিছু ক্লথিং ব্র্যান্ড আমার সাথে কাজ করতে আগ্রহী হয়। তারপর তো আসলে করোনা আসে, আমার কাজের অনেক বাধা আছে, মানে আছে আর কি ব্যাপারটা, বাট তারপরেও আসলে ট্রাই করেছি যে কোনোভাবে কোপ আপ করার জন্য বা প্যারালালি কাজ করে মানে আগানোর জন্য। নতুন হিসাবে অবশ্যই অনেক ভুল ত্রুটি করেছি, বাট চেষ্টা করেছি ব্যাপারটা যেন সংশোধন করে ভালোভাবে সামনের দিকে আগানো যায়। ওকে, আমরাও এগিয়ে যেতে চাই সামনে, এবং এগিয়ে যেতে চাইলে দর্শকদের ভালোবাসাটাকেও গ্রহণ করতে হবে। দর্শক চলুন, একটা ভিডিও কল আছে, দেখি কে কল দিয়েছে আমাদের আজকের অতিথিকে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো রাখছে। গুড টু সি ইউ রিয়ান ভাই এন্ড বোথ অফ ইউ। থ্যাংক ইউ, আওয়ার প্লেজার। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম অরণ্য বাসার, আমি প্রফেশনালি বিজনেস করি, আর এমনি আমার হচ্ছে আমি ফ্যাশন ডিজাইনার। তো
রিয়ান ভাইদের সাথে যারা আছে মডেল টডেল মোটামুটি তাদের সাথেই তো মানে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে আমার আর কি। অরণ্য ভাই, আপনি কি ঢাকাতেই আছেন? জি ভাই, আমি ঢাকাতে থাকি, আমার বাসা হচ্ছে বসুন্ধরায়। বসুন্ধরা বসে তারপর ধরা লাগে নাকি? বসুন্ধরা, রাইট, বসুন্ধরা আবাসিক এলাকা আর কি। আচ্ছা, সো আপনার রেহানের কাজ বা অ্যাজ এন আর্টিস্ট রেহানকে কেমন লাগে আপনার? বাশার ভাই এটা সত্যিটা বলতে হবে আপনার, প্লিজ। ভাই আমি অনেস্ট, আই এম প্রিটি মাচ, আমি যেটা বলবো মানে সদা সত্য কথা বলি ওরকম একটা বলছি আর কি। আচ্ছা, আমার পার্সোনালি রিহান ভাইকে আমরা যখন একসাথে মিট করি, উই আর জাস্ট ভেরি ক্লোজ, এন্ড আমরা যখন একসাথে হই খুব আড্ডা দিই, এবং এমন কোনো টপিকস নাই যে আমরা এটা নিয়ে বলা না, ডিসকাস করি না, এই করি না, সবকিছুই একদম ক্লিয়ারলি কি করি। আর পার্সোনালি আমি রিহান ভাইয়ের কাজ দেখেছি অ্যাজ এ ডিজাইনার হিসেবে, ওনার যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক এবং ওনার যে মেধা এবং ওনার যে ট্যালেন্ট এটা আছে, আমি অলওয়েজ তাকে অ্যাপ্রিসিয়েট করি, আই অ্যাপ্রিসিয়েট অলওয়েজ। আপনি বিশ্বাস না হলে জিজ্ঞেস করেন তাকে, আমি গত 2 দিন আগেও তার সাথে ট্রেডমিলে হাঁটছিল, আমি বলছি যে ইউ গাইস আর অ্যামেজিং ভাই, আমি আপনাকে অনেক রেসপেক্ট করি, আমার মন থেকে রেসপেক্ট করি, শুধু আমি না আর অনেকেই করে আপনাকে ভালোবাসে, এবং আমি আপনার হাজার ভক্ত শ্রোতার মাঝে আমিও একজন আপনার ভক্ত। না, কতটা ভক্তি, কতটা শ্রদ্ধা থাকলে, কতটা ভালোবাসা থাকলে মধ্যরাতে আপনি ভিডিও কলে এসেছেন কথা বলার জন্য, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আপনি তো বাসাতেই আছেন না ভাইয়া? রাইট রাইট, আমি বাসায় আছি। হ্যাঁ, বাহ, বাসার ভাই বাসাতেই আছেন, এটা বিশাল ব্যাপার। আচ্ছা আচ্ছা। আর তারপর হচ্ছে রিহান ভাই, আমি প্রথম যেই কাজগুলো শুরু করলো, তখন আমি কাজ শুরু করার সময় তো অনেক বিজি ছিল, পরে যখন আসলো আমি তাকে বললাম, ভাই ভাই আমি আপনার এই ট্রেলারটা দেখেছি, আপনার সাথে খুব ভালো যাচ্ছে, কিপ ডুইং, আপনি করতে থাকেন, আমি 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 আশা করবো আপনি আমাদের ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন যেটাই বলেন, আপনি ইউ ক্যান ডু বেটার, ক্যান ডু বেটার। এবং আমার অনাথ এক্সপেকটেশন আপনার উপরে, শুধু যেটা আমি এবং আপনি, আই থিঙ্ক আপনি ইউ ক্যান গো লং রান, এবং আপনি আমাদেরকে অনেক দূর অনেক এন্টারটেইন করতে পারবেন। আমাদের অনেক অ্যাপ্রিসিয়েট আছে আপনার সাথে, আপনাকে আমরা অনেক দূর দেখতে চাই, শুধু আমি না, আমি না, আরো অনেকেই চাই আপনাকে অনেকটা দূর দেখতে, এবং আমরা ভেরি ভেরি এক্সপেক্টিং ফ্রম রিহান ভাই। অলসো আমার রিহান ভাইয়ের কাছে মনে হয় যে সে একজন হার্ড ওয়ার্কার এবং ফুললি ডেডিকেটেড পার্সন, যে তার মেধা এবং যোগ্যতা দিয়ে অনেক দূর যাবে। মাই গুড উইশ টু রিহান ভাই। বাশার ভাই, অলরেডি আপনি আমার রেসপন্সিবিলিটি বাড়াই দিচ্ছেন, আমার কপাল দিয়ে ঘাম ঝরতেছে, মানে বাট থ্যাংক ইউ সো মাচ। আমারও বলা উচিত, বাশার ভাই একজন রিনাউন্ড ডিজাইনার বাংলাদেশে, সে অনেক ফেমাস কাজ করেছে, এমনকি দেশের বাইরেও সে বহুত প্রজেক্ট করে। অ্যান্ড থ্যাংক ইউ ভাইয়া এই সময় করে আমাকে নিয়ে কথা বলার জন্য। হ্যাঁ, মানে ইটস এ সারপ্রাইজ ফর আস, আপনি হঠাৎ কল দিয়েছেন, আমরা দুজনেই অনেক সারপ্রাইজ। আমি আসলে খেয়াল করিনি, মানে আমি জানতাম না আর কি ব্যাপারটা। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ বাসার ভাই, অনেক অনেক ভালো থাকবেন, বাসাতেই থাকবেন। শুভরাত্রি। আর অনুষ্ঠানটা দেখবেন, পুরোটা শেষ করবেন। আরেকটা রিকোয়েস্ট, আমি আপনাদের, হ্যাঁ বলুন। আমি অ্যাপ্রিশিয়েট করি এবং আমাকে অনেক ধন্যবাদ আপনাদের এই পার্টে আমাকে ছোট্ট একটা কন্ট্রিবিউট করতে পারছি, এই জন্য আপনাদের সবার কাছে অজস্র ধন্যবাদ। আপনার ছোট্ট কন্ট্রিবিউশন মিনস এ লট ফর আস, এন্ড থ্যাংক ইউ ফর কলিং। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, আমরা কথা বলছিলাম আমাদের অতিথির সাথে কথা বলার জন্য, প্রথম কলারের সাথে বাশার ভাই। আপনারাও চাইলে এভাবে ভিডিও কল দিতে পারেন। ভিডিও কল দেওয়ার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে একটা জুম আইডি এবং পাসওয়ার্ড একটু পরপর দেখানো হচ্ছে, আর আমাদের লাইভ চলাকালীন সময় ফেসবুকে যে লাইভটা চলছে সেখানে যে ক্যাপশন আছে, সে ক্যাপশনে একটা জুম আইডি এবং পাসওয়ার্ড এবং সরাসরি একটা জুম লিঙ্ক দেওয়া আছে। আপনার ডিভাইসে যদি জুম অ্যাপসটা থাকে, ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আর যারা এই মধ্যরাতে আমাদের সঙ্গে ভিডিও কলে অংশগ্রহণ করতে কিঞ্চিত সংশয়ে আছেন, তারা চাইলে আমাদেরকে টেক্সট পাঠাতে পারেন। আমরা সময় সময় টেক্সটগুলো অন স্ক্রিন পড়ে আপনাদের এবং আমাদের অতিথিকে জানানোর চেষ্টা করব। চলো, জার্নিতে ছিলাম আমরা, এই জার্নিতে আরও আগে যেতে হবে। সো একটা সময় তুমি আমাদের প্রিন্ট মিডিয়াতে কাজ শুরু করেছো, এবং কাজ শুরু করতে 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 তারপরে তুমি একেবারে মানে টপ অফ দ্য হিল চলে আসছো। তুমি যখন বাংলাদেশে 4-5 জনের নাম বলতে হয়, তখন তোমার নামটাও নিতে হয়। সেই জায়গাটা থেকে তোমার হঠাৎ করে অ্যাক্টিংয়ে আসাটা কেন এবং কিভাবে?
না, ফ্যাশনে তো একটা আসলে একটা লিমিটেশন থাকে, সবকিছু কাজের একটা লিমিটেশন থাকে। মানে পারহ্যাপস আমি বলবো না যে অ্যাক্টিং এ সেই লিমিটটা আছে, ইটস ইনসেইন, এটা একটা সমুদ্র। আমি নতুন এসেছি ভাই, আমি বুঝতেছি আর কি ব্যাপারটা। বাট ফ্যাশনে এত বছর কাজ করেছি, এখানে প্রত্যেকটা মানুষের ভালোবাসা পেয়েছি, সব হাউসের সাথে কাজ করা হয়েছে, এখানে অনেক ক্লায়েন্ট ছিল, অনেক ডিজাইনার ছিল, অনেক কোরিওগ্রাফার ছিল, সবার সাথে কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। ডেফিনেটলি আরও হবে সামনে। তো আমার কাছে ইচ্ছা ছিল যে আই নো দ্য থিং, ব্যাপারটা আমি ডান করছি, হয়তোবা আরও কিছু ডান বাকি আছে, হয়তোবা হবে, বাট আমি আলহামদুলিল্লাহ যে আমি যতটুকু করেছি আমি বেস্টটা দিয়েছি হয়তোবা, বা আমি ট্রাই করেছি, এখনও করছি। তারপরে কি, বা তারপরে তো আমার কিছু অ্যাক্টিং করা উচিত। তো আমি এই জায়গাটা কেন বলতে চাই, আমার আসলে টাঙ্গাইলের শহরে আমার অনেক ফ্রেন্ড সার্কেল, অনেক ভাই বোনেরা সবসময় বলতো যে সবসময় তো আমি প্রিন্ট মিডিয়াতে বা বিলবোর্ডে দেখা হয় বা সোশ্যাল মিডিয়াতে ফটো হিসাবে দেখা হয়, কিন্তু কখনো ভিডিও বা ডায়লগ বা কোনো একটা ক্যারেক্টার এগুলা খুবই এক্সপেক্ট করতো আমার থেকে। আমি যখনই টাঙ্গাইল যেতাম তখনই আমাকে বলা হতো যে কখন নাটকে কেন আসা হয় না, বা ফিল্মে এগুলা কবে। তো আমি ভাবলাম যে না, এত বছর মডেলিং করেছি, মিডিয়ার সাথেই যুক্ত, এটা করা উচিত। আমি বেশ কিছু কমার্শিয়ালও করেছি এর মাঝখানে। ঢাকার কেউ বলে নাই, মানে বকাঝকা করে নাই? ঢাকার তো যারা কাজ করতেছিল অনেকেই বলে এটা করা উচিত, কিন্তু ওই জায়গাটা টান লেগেছে, কারণ ওটা আমার অনেক আগের পূর্ব পরিচিত, যখন আমি কিচ্ছু ছিলাম না। তো ওরা একটা কিন্তু এক্সপেকটেশন রাখেই যে সবসময় ফটোতেই দেখি কবে এটাতে আসো, মানে সবাই বলছে আমাকে, সবাই ইন্সপায়ার করছে, আপনারা করছেন, সবাই করছে আমাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সবকিছু মিলেই, অ্যান্ড অলসো দ্যাট ফ্যাক্ট, সো সবকিছু মিলে আমাকে অ্যাটাক করছে যে না, একটা কিছু করতে হবে, একটা ছোট একটা কিছু করি, দেখি কি হয়। বাট আমি সত্যি কথা, আমার সৃষ্টিকর্তার প্রতি এত বেশি আমি কৃতজ্ঞ যে আমি আমার লাইফে যা যা চেয়েছি বা যখন যেটা ভেবেছি, আমি জানি না মিরাকেলি আমার লাইফে সেটা ইজিলি ধরা দিয়েছে। স্টিল না, এখনো হয় আমার, আমি খুবই কৃতজ্ঞ। আমি জানি না কতদিন এরকম কি হবে, বাট আমি আসলে চাই আসলে যে ব্যাপারটা এরকমই কন্টিনিউ করুক। তো যখন এরকম একটা কাজের কথা বলে ভিকি ভাই আমাকে, আর রাতের কথা ন্যারেট করে, একটা ডায়লগ ন্যারেট করে, তো আমি ফার্স্টে খুব ভয় পেয়েছিলাম, কারণ আমি কখনো ক্যামেরার সাথে ওইরকম আমি কোনো থিয়েটার করা না বা ডিরেক্টলি অ্যাক্টিং এ যাওয়া, ব্যাপারটাই তোমার কাছে নতুন এবং চ্যালেঞ্জিং, তাও এটা আবার ওটিটির একটা কাজ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিকি ভাই বা পুরো আলাদা টিমকে যারা আমাকে আর ওই চান্সটা দিয়েছিল, আর ডেফিনেটলি বিঞ্জকে ধন্যবাদ জানাই। তারা আসলে আমাকে চুজ করেছিল, দ্যাটস ওয়াই। ওইখান থেকে আসলে আমার একটা স্টার্ট আপ শুরু হয় যে না, ভাই সাহস করেছিল যে আমাকে না চ্যালেঞ্জ করছে যে না, কিছু একটা করতে হবে, ও পারবে হয়তো বা, এই বিশ্বাসটা রেখেছিল আর কি, আলহামদুলিল্লাহ। তো ওটা সামহাউ ওয়ার্ক করে, সবাই পছন্দ করে আমার ওই আরারাতের কন্টেন্টটা, এটা আমার ফার্স্ট কন্টেন্ট ছিল। তারপরে তো কিছু ফিকশন করা, আরিয়ান ভাইয়ের হাত ধরে যুগলটা করা, তারপরে রাকিব ভাইয়ের হাত ধরে মায়ে জড়িয়ে রেখো, তারপরে আবার ভিকি ভাইয়ের সাথে আবার আমার পরে আরেকটা কন্টেন্ট হয় যেটা হলো নির্সুখ। সো এভাবে আসলে কন্টিনিউ করতেছি জার্নিটা এভাবেই। বাট আলহামদুলিল্লাহ তোমার অভিনীত একটা নাটক গেছে, হ্যাঁ এনটিভিতেও তানজিন গেছে ওইটাতেও। বাট সো ব্যাপারটা হচ্ছে যে মানে আমি শিখতেছি কাজের মধ্যে, কিন্তু মানুষ আমাকে যতটা পরিমাণে অ্যাপ্রিসিয়েশন জানাচ্ছে বা ভালোবাসা দিচ্ছে, আমি খুবই আবেগ আপ্লুত। আর আমার কাছে মনে হয় যে ডে বাই ডে আমার মধ্যে আরো অনেক রেসপন্সিবিলিটি ক্রিয়েট হচ্ছে আমার দর্শকদের। আমি ব্যাপারটা একটু সংযুক্ত করি তোমার সাথে। তুমি তো বিজ্ঞাপন করেছো, টেলিভিশন বিজ্ঞাপন অনেক করেছো, এখনো করছো। টেলিভিশন বিজ্ঞাপনটা তোমার অভিনয়ের জন্য কতটুকু মানে হেল্পিং হিসেবে কাজ করেছে, নাকি একটা পার্থক্য তুমি ফিল করেছো? দুইটা তো আসলে বিগ ক্যামেরা শট। আমার কাছে মনে হয় যে বড় ক্যামেরার সাথে একটা ফ্রেন্ডলি জোনটা ক্রিয়েট হয়েছিল আমার আগে থেকে। বাট ডায়লগিং সেক্টর বা ডেলিভারিসের সিস্টেমগুলো বিজ্ঞাপনে অনেক বেশি নিখুঁত হতে হয়, কারণ বিজ্ঞাপনের লাইনগুলো খুবই লিমিটেড থাকে, খুব নিখুঁত প্রিসাইজ থাকতে হয় সেটা। কিন্তু ফিকশনে কিন্তু আমরা আসলে মানে যে ব্যাপারটা আমরা বোঝাতে চাচ্ছি ওটা কিন্তু আমার ওয়েতেও বলতে পারছি, বা একটা ডায়লগিং করা আছে বা সিমিলার এতটা না মিললেও হচ্ছে বা ব্যাপারটা, কিন্তু আমরা মিনিংটা আসলে বুঝাই। আমি আসলে নতুন হিসেবে যতটুকু আমি এক্সপিরিয়েন্স করেছি, আমার কাছে মনে হয়েছে যে দ্যাটস দ্য ডিফারেন্ট। বাট একটা কন্টেন্ট যখন আমরা খুব মায়া দিয়ে যখন করি, খুব ভালোবেসে যখন একটা ডিরেক্টর তার সুন্দর কাজটি করায়, যেটা আমার ডিরেক্টর আমার সাথে করেছে, তখন মনে হয় যে না, বিজ্ঞাপনও যে সেট আপে হয় বা অনেক কিছু এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়, লাইট টাইট থেকে শুরু করে, এটা এমন না যে হুট করে দাঁড়াইলাম বা এভাবে ছাট নিয়ে নিলাম। এটার জন্য একটা প্রসেসিং থাকে, একটা প্র্যাকটিস থাকে, একটা প্রফেশনাল টিম থাকে ব্যাক এন্ডে, একজন দক্ষ ডিওপি থাকে। তো সব কিছুর মাধ্যমে, যেটা টিভিসিতেও হয় যেটা। সো এই জায়গাগুলো আমার কাছে আসলে নতুন না আসলে আর কি, টুকটাক একটু পুরাতন, ওটা আমাকে হেল্প করেছে। আর বাকি পুরাটাই ভয়, কারণ ফর দ্য ফার্স্ট টাইম আমি এরকম ডায়লগিং করছি, হয়তো বা কোনো ভুল হতে পারে,
বা কোনো টোন চেঞ্জ হয়ে যেতে পারে, যেটা হয়তো বা আমার দর্শকের আমার প্রতি হয়তো বা বিরূপ কোনো প্রতিক্রিয়া হতে পারে। তো দ্যাটস এইটাই হলো আমার মেইন কনসার্ন থাকে, যাতে আমি আমার দর্শকদের জন্য প্রপারভাবে একটা কন্টেন্টকে মানে প্রেজেন্ট করতে পারি। আমি কাজ করি, কম করি, এটা আমার তেমন কোনো হেডেক না। আমাকে অনেকেই বলে যে কেন এটা হচ্ছে না কেন। আমি সবসময় দর্শককে বলেছি যে একটা ভালো কন্টেন্টের জন্য সব কিছু মিলিয়ে ব্যাটে বলে টাইম, সিচুয়েশন সব কিছু মিলে হয়। যেহেতু আমি কাজ দিয়েছি বা করেছি, সো একটু ধৈর্য থাকতে হবে। ডেফিনেটলি ইনশাআল্লাহ কিছু ভালো কিছু করার চেষ্টা করব। বাট ডেফিনেটলি আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন বা সবাই আমাকে ভালোবাসা দিয়েছে এই ব্যাপারটার কারণে। আমি খুবই আসলে আবেগী এই ব্যাপারটা। তো এটা আসলে ডে বাই ডে না রেসপন্সিবিলিটি বাড়তেছে, যেন আমার আরও বেটার করতে হবে কিছু একটা, এরপরে নেক্সট যেটাই হোক। তো দ্যাটস ওয়াই আসলে ডিসিশনটা ওইভাবে নিতে হয়। অ্যান্ড দ্যাটস ইট, এটাই আসলে চলতেছে এখন। তো তোমার কর্মজীবনের, নাট্য জীবনের এবং ওটিটি জীবনের প্রথম বছর তুমি মোটামুটি পার করে দিয়েছো। এর মধ্যে কিছু খুব ভালো ভালো প্রেস্টিজিয়াস স্বীকৃতিও তুমি পেয়েছো পুরস্কার হিসাবে। যেই ফ্যামিলির সাথে টেলিভিশন দেখতে গিয়ে তোমার স্বপ্নটা তৈরি হয়েছে, সেই ফ্যামিলি এখন তোমার কাজগুলোকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করছেন? আমি প্রত্যেকটা সময় না আমার ফ্যামিলিকে আমি ছেড়ে দিছি। তো তোমরা যা মনে, এমনকি আমার ফ্রেন্ডদেরকেও বলি যে আমার কাজ আমি করছি, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। আমার যারা আমাকে একান্তই পছন্দ করে, ভালোবাসে, তাদের জন্য আমি কাজ করেছি। ডেফিনেটলি আসলে আর্টিস্টরা কিন্তু আসলে একটা সার্টেন টাইমের পরে না দর্শকদের জন্যই আসলে কাজ করে। আমি জানি না মানুষ এটা কীভাবে বলবে বা কীভাবে ন্যারেট করবে, আমার কাছে সেটা জানা নেই। বাট পার্সোনালি আমার কাছে মনে হয়েছে, এত বছর আপনারা কাজ করেছেন, আমরা দেখেছি যে ডেফিনেটলি এখনও করছেন। সো ব্যাপারটা হচ্ছে কি, এটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি থাকে। এইটা আসলে অনেক মেনটেনের একটা ইস্যু থাকে। সো আমি তো ট্রাই করছি, তো আমি সবসময় ছেড়ে দিই, আমি কাজ করছি, ওকে ফাইন, আমি ফ্যামিলিকেও বলে দিচ্ছি। তো আমার দুলাভাই, আমার বোন বা মা ডিরেক্টলি এভাবে বলে না, হয়তো আমার বোনের কাছ থেকে লিঙ্ক নিয়ে হয়তো বা ওই কন্টেন্টটা দেখে। বাট আমি কখনো ফোর্স করি না কখনো কাউকে। আমার কথা হলো ফিল ফ্রি, তোমার যদি মনে হয় যে তুমি কন্টেন্ট ভালো লাগলে তুমি দেখো, ব্যাপারটা এরকম। আমি তোমাকে ফোর্স করতে পারি না। ডেফিনেটলি দেখেও ওরা, হয়তো আমার বাবা আজকে দেখতেছে আমাকে, যদি সে কালো যদি লাইনে থাকেন তাহলে কিন্তু আসসালামু আলাইকুম। তো ব্যাপারটা এরকমই হয়। বাট আমি সব সময় দেখেছি যে আমার বাবা ডেফিনেটলি রাজ্জাক স্যারের অনেক ভক্ত ছিল, উত্তম কুমার, সুচিত্রা সেন, আমার মা অনেক ভক্ত ছিল। আমরা যেমন জেনারেশন ওয়াইজ এখন সাকিব খান ভাইয়া আছে, নিশু ভাইয়ারা আছে, নাটকে অপূর্ব ভাইদেরকে আমরা দেখছি। সো ডেফিনেটলি নিশু ভাইয়া তো তোমাদের টাঙ্গাইলে, হ্যাঁ টাঙ্গাইলে ভাইয়া। তো ব্যাপারটা হচ্ছে যে আমি জানি না কতটুকু কি করতে পারি বা পারবো, ডেফিনেটলি তারা দে আর লেজেন্ডস। সো বাট ফ্যামিলি এখন ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, তারা মোটিভেশন নিচ্ছে যে না ওকে আসলে ইন্ডাস্ট্রিটা আসলেই সলিড, একটা নির্দিষ্ট জায়গায় ডেফিনেটলি ভালো ভালো কাজ হয় আর এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এখন অবশ্য আসলে যুগটাই চেঞ্জ হয়েছে, মানুষ এখন বুঝতে পারে আসলে কোনটা কন্টেন্ট ভালো, কোনটা সময়োপযোগী, আর কোনটা আসলে আমাদের ইগনোর করতে হবে। সো আই থিঙ্ক মানুষ এখন বেশি স্মার্ট, আর তাদের মাধ্যমে আসলে আজকে আমরা এখানে। পাবলিকরা এখন বোঝে, তুমি যেটা বিরতির আগে বলছিলে যে তারা কোনটা দেখতে হবে কোনটা দেখতে হবে না, এটা বোঝে। তোমার কেন মনে হলো যে দর্শক আসলে বোঝে যে কোনটা দেখতে হবে কোনটা দেখতে হবে না? কারণ এখনো এই অনলাইনের যুগে আমরা দেখি, নাম না বলি, অনেক ভাইরাল আর্টিস্ট, তাদের দৈনন্দিন জীবন নিয়ে সারাক্ষণ চর্চা, কামড়াকামড়ি, মারামারি হচ্ছে, যেগুলো উচিত না। আমাদের এগুলো নিয়ে প্র্যাকটিস করা উচিত না, এবং ওখান থেকে ভালো কিছু শেখারও কিছু নাই। আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা পজিটিভ নেগেটিভ দুটা সাইডই আছে। আসলে যখন এন্টারটেইনমেন্টের জন্য যখন মানুষ অলস বসে থাকে, তখন সোশ্যাল মিডিয়াতে যা আসে সব স্ক্রল করে। কিন্তু যখন ওদের অ্যাকচুয়ালি এন্টারটেইন হইতে হবে, যে না আমাদের প্রপার কন্টেন্টটাই দরকার, প্রপার মুভিটাই দরকার, আই শুড ওয়াচ দিস ফিল্ম অ্যান্ড দিস ড্রামা, আমার মনে হয় পাবলিক সেটা করে এখন, সেই জিনিসটা অ্যাক্সেসটা করে। আর কেন এটা হয়েছে, ওরা তো জানে দিন শেষে কোন কন্টেন্টটা ভালো হবে, কাকে দেখতে হবে, কিভাবে করতে হবে। আমার কাছে মনে হয় যে আজকালকার পাবলিকরা যথেষ্ট অনেক অ্যাডভান্স অ্যান্ড স্মার্ট এইসব ব্যাপারে। সো ওকে, আই গট ইট। ওকে, একটু দর্শকের কাছে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা চাইলে আমাদেরকে ভিডিও কল দিতে পারেন। ভিডিও কলে অংশগ্রহণ করতে আমাদের টেলিভিশনে দেখানো একটা জুম আইডি এবং পাসওয়ার্ড, এবং ফেসবুকে লাইভ চলাকালীন সময়ে ওখানে একটা জুম আইডি এবং পাসওয়ার্ড ক্যাপশনে পাবেন, একটা লিঙ্ক পাবেন, জুম আড্ডায় যোগ দেওয়ার একটা লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের সাথে ভিডিও কলে অংশগ্রহণ করতে পারেন। একজন দর্শক বন্ধু এভাবেই ভিডিও কলে অংশগ্রহণ করেছেন। চলুন দেখি কে কল দিয়েছেন আমাদেরকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। এটা কে? হোয়াট ইজ সারপ্রাইজ। ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান, আপনাকে দেখার জন্য আজকে লাইভে জয়েন করলাম। আমার কাছে মনে হচ্ছে আমাদের দুজনের জন্যই তুমি এসেছো। সত্যি কথা বলো না যে আমাদের দুজনকেই তুমি দেখার জন্য আসছো, কারণ আমরা দুজনই তো আর্টিস্ট। কেমন আছো তুমি, বলো?
আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, তোমাকে এইভাবে পেয়ে ভীষণ ভালো লাগছে। ইটস এ রিয়েলি সারপ্রাইজিং ফর বোথ অফ আস, রাইট? ভাবলাম যে শুধু শুধু অনলাইনে দেখবো কেন, ভাবলাম জয়েন করে ফেলি। হ্যাঁ, খুব ভালো লেগেছে। তুমি দেখছো জেনেও খুব ভালো লেগেছে। কেমন আছো তুমি? ভালো? জি ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন না? হ্যাঁ, ভালো আছি। মডেল রিহান নাকি অভিনেতা রিহান, কোনটা তোমার কাছে বেশি পছন্দের? মডেল। মডেল, ওকে। আর তোমার নামটা তো আমি জানি, রিহানও তো মনে হয় জানো। আর দর্শকদের জন্য একটু বলে দাও না নামটা। আমার নাম জেনি। জেনি, জেনিফা জেনি, ওকে। আচ্ছা, কেন অভিনেতা রিহানের চেয়ে মডেল রিহানকে তোমার বেশি ভালো লাগে? কারণ যখন ছোট ছিলাম তখন থেকেই দেখতাম যে ওনার অনেক বিলবোর্ড, অনেক জায়গায় কাজের ছবি দেওয়া থাকতো। তো সেখান থেকে মনে হয়েছে যে না, ওনাকে মডেলিংয়ে বেশি মানাবে। বাট যখন উনি কাজ শুরু করছে নতুন নতুন, তার জন্য বেস্ট উইশেস, ভালো করবে, এটাই আশা আমাদের সবার। আচ্ছা, দোয়া করি উনি অনেক এগিয়ে যাক। থ্যাংক ইউ জেনি ফর ইউর অনেস্ট কমপ্লিমেন্ট। আচ্ছা শোনো জেনি, তুমি যখন ছোট ছিলা তখন রিহানের কাজ দেখতা? হ্যাঁ, কারণ যখন আমি আমি যখন ইন্টারে ছিলাম তখন তো আমি ছোটই। এখন তো আমি বিবিএ পড়তেছি, আমি একটু বড় হয়েছি। জেনি যখন তখন উনি 19-20 কাজ করতো, তখন থেকে শুরু হয়েছে তার জার্নি। তো তখন থেকেই দেখা ওনাকে অ্যাকচুয়ালি। আচ্ছা, অভিনেতা রিহানের কাছ থেকে তোমার দর্শক হিসেবে এক্সপেকটেশন কি? এক্সপেকটেশন, বাংলাদেশে এখন হিরো অনেক কম, সো আমরা চাই যে উনি হিরো হিসেবে আমাদের মাঝে আসুক, এটাই। ওকে, নাইস। আল্লাহ তোমার চাওয়া পূর্ণ থ্যাংক ইউ করুক। জেনি, দোয়া এবার করবেন। তুমি সরাসরি আমার সাথে তো অনেক কথা বললা, আমাদের অতিথির সাথে কথা বলো। থ্যাংক ইউ জেনি, দোয়া করবেন আমার জন্য, যেন সামনে আরো ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। ডেফিনেটলি আমি চেষ্টা করছি ভালো কিছু করার, অ্যান্ড আপনারা তো আছেন, যাতে আপনার কাছে অ্যাজ এ মডেল হিসাবে না, অ্যাজ এ অভিনেতা হিসেবেও যেন আমি ভালো কিছু করতে পারি। একদিন আপনি হয়তো এভাবে বলবেন যে না, অভিনয় হিসাবে আমি আগে রাখবো, পছন্দ করি। বাট থ্যাংক ইউ ফর কলিং। আর কিছু জানার আছে আমাদের আজকের অতিথির কাছে? হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, আপনি নিজেকে ফিট রাখার জন্য কি খান? এত মানে এই কোশ্চেনটা কি আপনি ওনাকে করলেন না আমাকে করলেন? তোমার কাছে আমি জিজ্ঞেস করেছি, তোমার কাছে ওর কি প্রশ্ন আছে? ও, ফিট রাখার জন্য তেমন কিছুই করি না আমি। ফ্যামিলিগতভাবে ভালো একটা বডি পেয়েছি, না জিমটা বেশি করা হয় না, বাট হ্যাঁ মেনটেন করি। বাট ফুড হ্যাবিটটা মেনটেন করা হয় আমার টুকটাক, বাট ওভার বেশি কিছু যেন না হয়, আবার বেশি কম যেন না হয়, সব ব্যালেন্স রাখলে হয়তো বা ঠিক হয়। আমার এটা যার যার আসলে ব্যক্তিগত একটা পলিসি থাকে বা প্রসেস থাকে, হয়তো বা সবার সাথে সবারটা মিলবে না, বাট আমার সাথে আমারটা মিলে, তো সামহাও হয়ে গেছে আর কি। বাট মানে স্পেসিফিকভাবে কিছু বলার কিছু নাই এখানে যে এটাই মেনটেন করে আর এটার কারণে এই বডির রিজন, এরকম কিছু নাই আর কি। ওকে। আর আরেকটা কথা দর্শক হিসেবে আমি বলতে চাই, আপনি প্লিজ দাড়ি কাটবেন না, আপনাকে দাড়িতে বেশি সুন্দর লাগে। মাঝে মাঝে আপনাকে দাড়ি ছাড়া দেখা যায়, তো তখন ভালো লাগে না। তার মানে কি দাড়িতে ভালো লাগে বেশি? হ্যাঁ, এটা আমি আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা প্রশ্ন জেনি, মডেল রিহানের চোখ, নাক, ঠোঁট আর কান এর মধ্যে সবচেয়ে সুন্দর অর্গান কোনটা? অবভিয়াসলি ছেলেদের চোখ সুন্দর হয়, তো সেটাই। আর উনার তো মাশাআল্লাহ একদম। আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে এটা আমার কিছু রিসেন্টলি আমি একটা দাড়ি ছোট করেছিলাম, বাট আমার এই কোশ্চেনটা কখনো পাবলিকলি কমেন্টে করা হয়নি, বাট এখানেই করি যেহেতু আছে। তো একটা আর্টিস্টের দাড়ির নিচেই তো আসলে মেইন মানুষটা থাকে, দাড়িতে ওই সেম মানুষটাই থাকে, কি ডিফারেন্সটা হয় আসলে দাড়ি আর দাড়িতে? মানুষকে আসলে সুন্দর দিয়েই আসলে মানুষের গুণ বিচার করা হয় একটা পার্সনের, নাকি আসলে দাড়ি এইভাবে জাজমেন্ট করা হয়? এটা কেন এত রেসিজম, কেন দাড়ির সাথে বা দাড়ি না দাড়ির সাথে এত বিমাতা সুলভ আচরণ কেন? এই আসলেই না, ব্যাপারটা কিন্তু এরকমই লাগে আর কি, যে কেন এত বেশি ডিফারেন্স কেন? আমি তো এই পার্সনটা না, মানতেই চায় না। কি অবস্থা? না, এটা একটা কারণ আছে, কারণ আমরা সবাই আপনাকে দাড়িতে দেখে অভ্যস্ত, আর এটাই অ্যাকচুয়ালি আপনি যেহেতু বাংলাদেশের ন্যাশনাল হ্যাঁ, বাট না, এটা আপনি ভুল বলতেছেন। না, দাড়িতে দেখা অভ্যস্ত, দ্যাটস দ্য ফ্যাক্ট, বাট আরেকটা কথা আছে, কিন্তু দাড়িতে আমাকে বেশি ওভার এজি লাগে। ও আরেকটা কি জানো বলছো, আরেকটা বলো। সরি, ছেলেদেরকে দাড়ি ছাড়া মানায় না, ছেলেদেরকে দাড়িতেই শোভা পায়। আরে আজ যেসব ছেলেদের দাড়ি নাই ওরা ছেলেই না। না, মানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে
দাড়িতে তো আবার বেশি এজও লাগে, আমার বয়স তো আপনার থেকে কম হতে পারে, দাড়িতে এজই লাগে, তাই না ব্যাপারটা। বাট থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে একটা দর্শক হিসেবে একটা সাজেশন না, দিচ্ছি, thank you, I appreciate রাখবেন that. কিনা সেটা আপনার ব্যাপার। এটা thank ঠিক, you. দর্শক Definitely. হিসেবে ওদের চাওয়া ভালো লাগা তো বলবে, এটাই স্বাভাবিক। না, থ্যাংক ইউ জেনি, Thank you. সবচেয়ে বড় কথা তুমি রাত জেগে আমাদের শো দেখছো, তুমি আমাদেরকে কল দিয়েছো, ইট মিনস এ লট ফর মি, লট ফর আস, অ্যান্ড এনটিভির পক্ষ থেকে তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। পুরো অনুষ্ঠান দেখবা you কিন্তু, so যাবা much. না, ইনশাআল্লাহ। মাঝে মাঝে আমাদের শো দেখবা, ফোন করবা, ঠিক আছে? টাটা, আর শেয়ার করে দিবা ভিডিওটা। টাটা, গুড নাইট। থ্যাংক ইউ। একটা সুইট মেয়ে কল দিয়েছে, কিছু টেক্সট আসছে, চলো আমরা টেক্সটগুলো একটু হ্যাঁ, দেখে sure. নিই, দর্শকরা কি পাঠে। চলুন দর্শক আমরা দেখি টেক্সটগুলো কি আসছে। সাবিনা ইয়াসমিন লিখেছেন, রিহান তোর জন্য অনেক দোয়া আর শুভকামনা রইল। কে সাবিনা ইয়াসমিন চেনো? আমার ফ্রেন্ড। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ okay, মামা, thank থ্যাংক you, ইউ, সাবিনা ইয়াসমিন। দোয়া করবি। এসকে মিনহাজ, আই নো হিম। ভাইয়ার নীল সুখ মুভিটা অনেক ভালো লেগেছে এবং আপনার ইউটিউবে বের হওয়া কিছু নাটক ভালো হচ্ছে এবং ভবিষ্যতে আশা করি আরও ভালো কিছু নিয়ে আমাদের সামনে হাজির হবেন। থ্যাংক ইউ এসকে মিনহাজ। দোয়া করবেন। এসকে মিনহাজ আমার একটা ফ্যান গ্রুপ চালায়, ও খুব তাই? ভালো, হ্যাঁ, ও আচ্ছা, সব আচ্ছা, আর্টিস্টদেরকে খুব দেখে শুনে রাখে। ওকে, ওকে। ঋতু, আমি ঋতু ক্লাস 10-এ পড়ি। অলে, রিহান ভাইয়াকে আমার খুব ভালো লাগে, বিশেষ করে হাসিটা। মায়ের ফোন থেকে চুরি করে মায়ের ফোন চুরি করে রাতের আড্ডায় লিখছি শুধুমাত্র রিহান ভাইয়ের জন্য। হাউ সুইট। তুমি ঋতুকে থ্যাঙ্কস দিয়ে দাও। থ্যাংক ইউ ঋতু, রাত জেগে জেগে এত কষ্ট করে এই ব্যাপারটা করার জন্য। বাট আন্টির সাথে কখনো এগুলো করো না, করো না আর কি। হ্যাঁ। আর ঋতু, তুমি নাও মোটেও ভীতু। কথাটা যায়। নীলাশা নীল, আচ্ছা, নীলাশা নীল লিখেছেন, অনেক ভালো লাগে যখন পছন্দের মানুষটাকে অনেক বড় জায়গায় দেখি। ফারুক আহমেদ রিহান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ নীল, তোমার অনেক বড় দিল। জাহান লিখেছেন, রিহান ভাই আমাদের টাঙ্গাইলের গর্ব, ও পুরো বাংলাদেশের গর্ব, বাংলা ভাষাভাষীদের গর্ব। নুরুজ্জামান লিখেছেন, পাকিস্তানি সিরিয়ালের হিরোদের মতো লাগে রিহান ভাইয়াকে। এটা নিয়ে আমি আসলে কমেন্টই করতে চাই না। আমি বাংলাদেশি মানুষ, বাংলাদেশি হয়ে আপনাদের মাঝে বাঁচতে চাই, দ্যাটস দ্য ফ্যাক্ট, আর দ্যাটস দ্য থিং, রিয়েল থিং। ওকে, একটা ভিডিও কল আছে, যাচ্ছি তার কাছে। শিওর। চলুন দর্শক। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কোথা থেকে বলছেন? কে বলছেন? ভাই আমি হৃদয় বলছিলাম মোহাম্মদপুর থেকে। রেদওয়ান, জি। আচ্ছা, হ্যাঁ, আমাদের অতিথির সাথে কথা বলেন। কেমন আছো হৃদয় তুমি? আসসালামু আলাইকুম ভাইয়া। থ্যাংক ইউ ফর কলিং। আসলে তোমার চ্যানেল পাল্টাতে পাল্টাতে দেখলাম তুমি জয়েন, তারপর ভাবলাম যে একটা কল দিই। আরে সো সুইট। থ্যাংক ইউ। এখন যতক্ষণ রিহান ভাই থাকে ততক্ষণ না চ্যানেল পাল্টায়েন না, এরপর আবার পাল্টাইতে পাল্টাইতে ঘুমায় যায়। না, হৃদয় এই কাজটা করবে না। হৃদয় আসলে ডেডিকেটেড একজন পারসন। আচ্ছা, and he is very much and social management dedicated person also. ওকে ওকে। And thank you. রিহানের কাজ তো অনেক ভালো লাগে নিশ্চয়ই, তাই না? এটা তো বলার অপেক্ষা রাখে না। হৃদয় ভাই আপনাকে বলছি, হ্যাঁ, রিহানের কাছ থেকে আর কি কি আশা করেন? ভালো ভালো কাজ, প্রত্যেকদিন তার ভক্তদের অনেক টেক্সট সামলাইতে হয় আমাকে, যে কবে নতুন কাজ আসবে। মানে আমি চাই যে ওনার কাজগুলো খুব দ্রুত রিলিজ পাক, আর আমার যেন তার ভক্তদের মেসেজের চাপ থেকে যেন আমি বাঁচি। আচ্ছা, না, মেসেজে চাপ আরো বাড়ুক, এটা না, আমাদের দোয়া। এটা আসলে একটা রেসপন্সিবিলিটি। আমি যেটা বলতেছিলাম একটু আগে, যে আসলে কাজ করার পরে আমরা আসলে এইটা আসলে কনসার্ন থাকি না যে আসলে কাজটা, কারণ এটা প্রোডিউসার মহলে বা মানে নেক্সট প্রসেসে চলে যায়। বাট আমরা ট্রাই করি, ব্যস্ত যেহেতু থাকি আমরা হ্যাঁ অনেক, অনেক হ্যাঁ। সময় ঝামেলাগুলো হয়, বাট এটা ডেফিনেটলি ওর অনেক সময় কন্ট্রোল করতে হয়। বাট না, এটা খুবই স্বাভাবিক। দর্শক যারা দেখছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা যদি এরকম ভাবেন যে ওই আর্টিস্টের অনেক দেমাগ, টেক্সট দেই, দেখে না বা রিপ্লাই করে না, ওই সময়টা আমাদের নাই, এটা কারোরই নাই আসলে। এটা না, এটা না, বাট প্লাস হলো যে ও যেটা বলতেছিল যে কন্টেন্টের কথা, যে কন্টেন্টগুলো প্রপার ওয়েতে টাইম মানে অন টাইমে রিলিজ হয় না আসলে ডেটগুলো, তখন অনেকে আসলে জমা অনেক হয়ে থাকে, ক্ষুণ্ণ ওরা হয়ে যায়, হতাশ হয়। মনোক্ষুণ্ণ হয়। সো ওই ব্যাপারটাও বলতেছিল আর কি। বাট এটা টোটালি আমাদের হাতে না, টোটালি বাস্তবতা মেনে নিতে হবে, রিয়েলিটি মেনে নিতে হবে। আমরা টোটালি এটার মধ্যে না, আমরা কাজ করি, আমরা শেষ করি, আমরা এসে পড়ি। রেদওয়ান ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ। হৃদয় না, হৃদয় না, হৃদয়। রেদওয়ান বলছে আমাকে নাম। তাই? ওকে। রেদওয়ান, এতক্ষণ তো শুরু থেকে রেদওয়ানই বলছি। আপনার নাম হৃদয় না রেদওয়ান?
না, আমার নাম হৃদয়। আমি এতক্ষণ রিদওয়ান রিদওয়ান তা আমি রিদওয়ান আমি হৃদয় করছিলাম। আমি হৃদয় শুনছি। ওকে, তাহলে আমার হৃদয় সমস্যা শোনা আর কি। হচ্ছে ওকে, হ্যাঁ, হ্যাঁ। ময়মনসিং খায়ালছে। হ্যাঁ, খায়াতে শেষ, এখন আপনাদের অনুষ্ঠান দেখতেছি। ওই যে বলেন যে অক্ষরে ফিটটা মাইরাল বাম, মাটির তলে গেরিয়াল বাম, এত বাম কেন, ডান না কেন? বুঝতে পারিনি। এই যে আপনারা বলেন না মাইরাল বাম, গাইরাল বাম, খাইয়াল বাম, ইতরামি করলে তো মাইরাই হলাম। তো এই যে সব মাইরাল বাম, কুট্টাল বাম, এগুলো সব বাম কেন, ডান না কেন? এটাই হচ্ছে কথার মাধুর্য, এই জন্যই তো আমরা ময়মনসিংহা। ময়মনসিং, হ্যাঁ। ময়মনসিং এর কোথায় আপনাদের বাড়ি? আমাদের বাড়ি হচ্ছে ময়মনসিংহ সদর থানার সিবিএমসিবি হসপিটালের সাথে। হসপিটালের সাথে কেন? প্রচুর অসুখ হয় নাকি? পাশাপাশি হসপিটাল রেখে দিছে। না, আচ্ছা, ঠিক আছে হৃদয় ভাই, বসে বসে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করেন। অনেক অনেক আবার কথা হয় মানে মেসেঞ্জারে। ওকে, ঠিক আছে, ভালো থাকেন। আর ভিডিওটা শেয়ার করে দিয়েন, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। থ্যাংক ইউ হৃদয় ফর কলিং। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে একটা ভালো লাগছে যে তোমার ভক্তরা, ভালোবাসার মানুষরা প্রচুর কল দিচ্ছে। আমরা সবসময় সব কল অ্যাটেন্ড করতে পারি না, তারপর আজকে অ্যাটেন্ড করছি, সবার সাথে ইন্টারাকশন হচ্ছে, এটা খুব ভালো লাগছে। আমি ভাবতেছি রাতে না ঘুমিয়ে সবাই করতেছে, বাট থ্যাংক ইউ সো মাচ আমার জন্য এতটুকু। এটাই ভালোবাসা। আমরা বিসর্জন রাতের দেওয়ার বেলায় জন্য। এই শোটা করি ওই জন্যই, কারণ হ্যাঁ। প্রচুর দর্শকরা রাত জেগে তাদের তারকার সাথে ইয়ে করতে চায়। আর তার চেয়ে বড় কথা হচ্ছে তোমার তো একটা আলাদা একটা ক্রেজ আছে, সো ক্রেজের কারণে ওই ঢেউটা সামলাচ্ছি আর কি। আচ্ছা, এই যে Thank you. মানে ফ্যামিলির কথা বললাম, তারপরে ভক্তদের কথা বললাম, কাজের কথা বললাম, ফিল্ম তো মানুষ আশা করে যে আমাদের জেনিফা বললো, আরো অনেকে বললো যে ফিল্মে দেখতে চায়। সো ফিল্ম নিয়ে কি ভাবনা? এইটা আমার কাছে মনে হয় এটা আসলে একটা হাই রেঞ্জ, একটা ক্রিঞ্জ, একটা মানে সরি বলে এটা হাই রেঞ্জের একটা প্ল্যাটফর্ম ফিল্ম। দিস ইজ দ্য ফাইনাল থিং, Big thing. হ্যাঁ, বিগ থিং, বিগ বড় পর্দা একটা। সো এটার আসলে অনেক বড় রিস্কও থাকে, বড় রিস্ক, বড় একটা রেসপন্সিবিলিটি, অনেক এখানে মানুষের আশা আকাঙ্ক্ষা থাকে। আর ডেফিনেটলি বাংলাদেশের এখন ফিল্ম ইন্ডাস্ট্রি মানে মাশাল্লাহ হিউজভাবে গ্রোস করছে। তো আমি তো ডেফিনেটলি বলি যে হ্যাঁ, যদি প্রপার ওয়েতে যদি ওই স্ক্রিপ্টটা পাই, ওই ডিরেক্টর মানে ব্যাটে বলে যেটাকে বলে, সবকিছু যদি মিলে যদি ছক্কাটা পিটাবা। হ্যাঁ, ছক্কা পিটাতে পারবো কিনা জানি না, বাট আমি ট্রাই করবো যেন বেস্টটা দিয়ে যেন সবার সামনে ওই প্রেজেন্টটা করা যায়, একটা ভালো গল্প নিয়ে উপস্থাপন করা যায়। দ্যাটস ইট। আলটিমেট আসলে এটাই মানুষজন দেখবে আর মনে রাখবে। আর ফিল্মটা যদি আসলে ওয়ার্ক না করে আর যদি মিস্টেক হয়ে যায়, এটা মিস্টেক হওয়ার কোনো চান্স নাই। সো ওটা কিন্তু সারা জীবন বয়ে বেড়াতে হবে একটা আর্টিস্টের জন্য। সো আমি চাই না যে ওই জিনিসটা করতে। আমার মনে হয় লেট করে হলো ভালো কিছু হোক, সেটা ভালো। আচ্ছা, একটা ভিডিও কল আছে, হ্যাঁ, definitely. আমরা চলো ভিডিও কলটা অ্যাটেন্ড করি। চলুন দর্শক, একটা ভিডিও কল আছে, যাচ্ছি তার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হাই, আমি আতিয়া ফারিহা। হ্যাঁ, আতিয়া ফারিয়া, আপনি ফ্রেম থেকে আউট হয়ে গেছে। আপনি যদি একটু পিছিয়ে বসেন তাহলে প্রপারলি আচ্ছা। আপনাকে আমরা দেখতে পারবো। আপনার লেফটে একটু আসেন, আপনার লেফটে, আপনার বামে আরেকটু বামে আসেন, সাহস করে আরেকটু বামে আসেন। আই ডোন্ট নো, চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হবে, ডোন্ট মুভ ইউর ক্যামেরা। ইয়েস, নাও উই ক্যান সি ইউ। ওকে, সো ওয়্যার আর ইউ ফ্রম? Okay. ওয়্যার আর ইউ ফ্রম? আমি তেজগাঁ থেকে, ঢাকা। ঢাকা, তেজগাঁ, অনেক তেজ। তেজগাঁ, আমরা যেখানে আছি এটা তেজগাঁতেই পড়েছে, কারওয়ান বাজার তেজগাঁতেই পড়েছে। আপনি খুব কাছে আছেন। কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, বেশ ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আপনার প্রিয় তারকা আছেন? হ্যালো, কথা বলুন তার সঙ্গে। হাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আপনার বেশ কিছু কাজ আমার খুব পছন্দ আছে। আমি আপনার প্রথম যে কাজটা দেখেছি সেটা হচ্ছে নীলসুখ ছিল। আমি বেসিক্যালি একটা রিলস দেখে ওটা দেখতে গিয়েছিলাম। তখন আমার পরীক্ষা চলছিল এবং আমি পরীক্ষার ভেতরেও আমি দেখেছিলাম এবং আমার কাছে আসলে দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আপনি নিউ কামার হিসেবে বেশ ভালো অভিনয় করেছিলেন। আমার কাছে মনে হয়নি যে এটা একজন নিউ কামারের কাজ। তো আমার কাছে জাস্ট একটা জিনিস একটু লেগেছে যে ভয়েস ওভারটা আপনার ছিল না। যদি ভয়েস ওভারটা আপনার থাকতো তাহলে আমার মনে হয় যে আরো ভালো ছিল। অ্যান্ড এই মুভি দেখতে দেখে আমার সবচেয়ে যে জিনিসটা খুব ভালো লেগেছে যে গল্পটা কিছুটা হুমায়ূন আহমেদের ধাঁচের ছিল। কিছু কিছু লাইনে হুমায়ূন আহমেদের গল্পের বলার সাথে একটু মিল ছিল।
তো এজন্য আমার কাছে মনে হয়েছে যে ভবিষ্যতে যদি কখনো হুমায়ুন আহমেদের কোনো গল্প নিয়ে কোনো মুভি নির্মিত হয় কখনো, আমি আসলে চাই ওই ক্যারেক্টার গুলোতে আপনাকে দেখতে। কারণ আমি আসলে হুমায়ুন আহমেদের গল্প পড়ে বড় হয়েছি, এবং হুমায়ুন আহমেদের গল্প নায়কদের একটা বৈশিষ্ট্য আছে যে রাজপুত্রের মতো দেখতে চেহারা, এবং আপনি, আমার কাছে মনে হয় যে আপনার চেহারা এবং আপনার সবকিছু ওই ক্যারেক্টার গুলোকে ফিট করবে। তাই আমি চাই ভবিষ্যতে যদি কখনো হুমায়ুন আহমেদের কোনো গল্প নিয়ে কখনো কিছু নির্মিত হয়, ইনশাআল্লাহ হবে, আমি চাই আপনি সেখানে থাকবেন এবং ভয়েস ওভারটা আপনি দেবেন। আপনার ভয়েস বেশ ভালো, গম্ভীর, আমার মনে হয় আপনাকে স্যুট করবে। এন্ড আমি যদি আপনার আরো পরের কথাগুলো বলি, আপনি বেশ কিছু নাটক অভিনয় করেছেন, আমি চাই নাটকগুলোর কাহিনী যাতে আরেকটু ভালো হয়। মানে দর্শক হিসেবে সেটা আপনার প্রত্যাশা, বুঝতে পেরেছি। বেস্টটা দিয়ে ট্রাই করেছেন, বাট সামহাউ আমার কাছে মনে হয়েছে যে নাটকের কাহিনীগুলো আমার কাছে ভালো লাগেনি। কিন্তু আমি চাই আপনি নীল সুখের মতো কাজ করেন, হুমায়ুন আহমেদের গল্পগুলো যেরকম ওই রকম গল্পে আমি আপনাকে দেখতে চাই। আপনি, আমার কাছে মনে হয় আপনি ওই ধরনের ক্যারেক্টার, একটু মিস্ট্রিয়াস টাইপ, এই ধরনের ক্যারেক্টার গুলোর জন্য আপনি একদম পারফেক্ট। আর আরেকটা জিনিস, আমি টাঙ্গাইলের, এবং টাঙ্গাইল থেকে আমি আসলে খুব একটা অ্যাক্টরকে চিনি না, এবং আপনাকে অনেকদিন পর দেখে আমার খুব ভালো লেগেছে যে টাঙ্গাইলের নিশো ভাই আছে, আমাদের আফরান নিশো ভাই টাঙ্গাইলের। আপনি নায়ক মান্নার নাম অবশ্যই শুনেছেন, সেও কিন্তু টাঙ্গাইলের। কিন্তু আমি আসলে ওনার সিনেমা দেখে বড় হইনি, মানে এই প্রজন্মে আর কি, এই প্রজন্মের যারা আছেন আর কি। জি, বুঝতে পেরেছি। না, থ্যাংক ইউ সো মাচ। আপনার কথাগুলো আমি আসলে মনোযোগ দিয়ে শুনলাম। আমার কাছে এটাই ভালো লাগে আসলে, একদম ওপেন কমপ্লিমেন্ট যখন দেয় এই ব্যাপারটা, ও কিন্তু প্রপার ওয়েতে পুরোটা বলে না, আমি কিন্তু এটাই পছন্দ করি। থ্যাংক ইউ সো মাচ। এখন আমি কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে অল ক্রেডিট গোজ টু মাই ডিরেক্টর। যেহেতু আপনি নিজেও এটা বললেন যে আমি নিউ কামার, সো সেই ক্ষেত্রে আমার ডিরেক্টর আমাকে যে সাপোর্টটা দিয়েছে, এমনকি পুরো ফুল টিম, ভিকি জায়েদ ভাই, নীল সুখের যেটা নির্মাতা ছিল। তো এখন তো আসলে ডেটের ইস্যু কারণে, কিছু কিছু সময়ের কারণে আমরা অনেক সময় আসলে একটু ইন্টারনাল প্রবলেম থাকে, যখন আমরা আসলে ওই ম্যানেজটা করতে পারি না। আপনার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারছি আমি, ইনশাল্লাহ আমি ট্রাই করব। আর যদি, হ্যাঁ, ডেফিনেটলি আমারও ইচ্ছা আছে, ওই সুযোগটা যদি হয় আমার, ডেফিনেটলি আপনি যেটা বললেন যে আমি অবশ্যই সেখানে কাজ করার চেষ্টা করব। আমার জন্য সেটার জন্য দোয়া করবেন, যাতে আমার সেই সুযোগটা সৃষ্টিকর্তা প্রদত্ত জানি আমার কাছে আসে। দ্যাটস ইট। আমার কাছে, আমার পক্ষ থেকে আপনার কাছে একটা প্রশ্ন আছে আপু। প্রশ্নটা হচ্ছে, আপনার এই প্রিয় অভিনেতা, যাকে আপনার নীল সুখে দেখে কখনো মনে হয়নি যে তিনি নতুন কাজ করছেন, সেই অভিনেতা যখন সিনেমা করবে, তার বিপরীতে আপনি কোন নায়িকাকে এক্সপেক্ট করছেন? আমি আমার নিজেকে এক্সপেক্ট করব, আমি কোনো নায়িকাকে এক্সপেক্ট করব না। আচ্ছা আচ্ছা, আই নো যে এটা শুনতে খুবই উইয়ার্ড শোনাচ্ছে। না, আমি বলি উনি কিন্তু স্টার্টিং এটাই বলছে, তেজগার মেয়ে আপনি, তেজ আছে আপনার মধ্যে, বুঝছেন? দ্যাটস দ্য ফ্যাক্ট। এটা মেইনটেইন করে রাখেন। হ্যাঁ, ট্রু। এটাই ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ইওর অনেস্টি, উই অ্যাপ্রিশিয়েট ইওর অনেস্টি। আমি আসলে আজকে ঘুমাতে গেছিলাম, ঘুমানোর সময় স্ক্রল করতে যে দেখি যে এই লাইভটা হচ্ছে, দেন আমি সাথে সাথে এসে আমার ল্যাপটপটা অন করে জয়েন করেছি যে ওকে উনি, আমি আসলে হচ্ছে ভাইয়াকে এর আগে মেইল করেছি নীল সুখ দেখার পর, ইভেন স্টোরিতে ওনাকে মেনশন করেছি, আমি তাকে ওনাকে পার্সোনালি টেক্সটও করেছি, কিন্তু ভাইয়া কখনোই আমার কোনো মেসেজ বা হচ্ছে ব্যস্ত থাকে। এই যে আজকে সরাসরি কথা বলার সুযোগ হলো। হ্যাঁ, I should jump into this, and আমি ঘুম থেকে উঠে আর কি জয়েন আপ করেছি। I have another question. ওকে, আপনার এক্সামের সময় আপনি নীল সুখ দেখেছেন, তারপর এক্সামের রেজাল্টের পরে কি ওই সুখ ছিল? এই ভালো, আমি বলবো না খুব একটা ভালো হয়েছে, বাট এটা পরে কোশ্চেন আছে যে আপনার রেজাল্টটা কি অন্যান্য এক্সামের রেজাল্টের মতোই হয়েছে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে তো তোমার উপরে দায় পড়ে। ব্লু মার্ক এসেছে। Anyway, it's been wonderful talk to you, and we are really delighted and honored to have your call, and a lot of thanks for calling. Stay tuned and keep supporting it. Share করে দিবেন ভিডিওটা। আর কিছু বলবেন? Last word, any last word? ভাইয়া, আপনার জন্য বেস্ট উইশেস। আমি চাই যে আপনাকে আরো বেশি কাজে দেখতে, আরো বেশি সিনেমায় দেখতে, সেটা যে কোনো সিনেমা হোক, কমার্শিয়াল সিনেমা হোক, আর্ট ফিল্ম হোক। আমি পার্সোনালি আর্ট ফিল্ম অনেক পছন্দ করি। আমি চাই আপনি যে কাজগুলোতে কমফোর্টেবল সে কাজগুলোই করুন, যেগুলোতে আপনি চান নিজেকে আর এক্সপ্লোর করতে সেগুলো আপনি করুন। এন্ড বেস্ট উইশেস এটুকুই, এবং আমার জন্য দোয়া করবেন। ডেফিনেটলি আপনার নেক্সট পরীক্ষা আরো ভালো দিবেন। Thank you. A lot of thanks for calling. Thank you. Take care. All right, this is the love. This is the love what we work for.
অনেক দর্শক টেক্সট পাঠিয়েছেন। আজকে রিহানের সাথে আড্ডাই দিতে পারছি না দর্শকদের ভালোবাসায়। চলুন দর্শক, আপনারা কি পাঠিয়েছেন আমরা এক ঝলক দেখে নিই। শামস আহমেদ লিখেছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম, রিহান ভাইয়া বিগ ফ্যান। থ্যাংক ইউ শামস, থ্যাংক ইউ। অলরাইট, সাজিব চিশতি, ইয়া হি ইজ এ ডিরেক্টর আর গুড রাইটার, আই নো হিম। দুজনকেই খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সজীব। থ্যাংক ইউ। দেবজ্যোতি পণ্ডিত, হাই, ভেরি গুড স্যার, অন ডিউটি, লাইভ ইন্ডিয়ান আর্মি। ওকে, ওয়াও, একজন ইন্ডিয়ান আর্মি, তিনি ডিউটিতে আছেন, ওখান থেকে লাইভ দেখে কমেন্ট করেছেন। থ্যাংক ইউ দেবজ্যোতি। মাহাজুজা আক্তার, ওকে, আমি আই হোপ যে নামটা ভুল হয়নি, মাহফুজা আক্তার হতেও পারে, আমি জানি না। রিহান ভাইয়া আর মেহেজাবিন আপুর জুটি অসাধারণ। ইয়েস, থ্যাংক ইউ। সাজিব আহমেদ লিখেছেন, রিহান ভাইয়া আমি তো অলওয়েজ আপনার নতুন নাটক দেখার জন্য অপেক্ষায় থাকি আর মাকে মাঝে মাঝে ইউটিউব সার্চ করি, দোয়া অফুরন্ত ভালোবাসা। থ্যাংক ইউ সাজিব। থ্যাংক ইউ সজীব। সবুজ লিখেছেন, আমি দুবাই থেকে দেখছি, রিহান ভাই আমাদের বাঘিল ইউনিয়নের গর্ব। অ্যাকচুয়ালি আমার গ্রামের বাড়ি হলো বাঘিল। আচ্ছা আচ্ছা, এটা টাঙ্গাইলের মানে মেইন ডিস্ট্রিক্ট থেকে একটু ভিতরে, এটা আমার দাদার বাড়ি, ও ওইখান থেকে বলতেছে। রাহাত লিখেছেন, অনেক স্মার্ট এন্ড কিউট একজন মডেল। থ্যাংক ইউ। ইমরান লিখেছেন, রিহানের মধ্যে সুপারস্টার একটা ভাইব আছে, অসাধারণ একটা ছেলে, সামনে এগিয়ে যান, দোয়া করি। থ্যাংক ইউ। তুমি থ্যাঙ্কস দাও, আমার আপনি সব দিতেছেন, আমি তো এনজয় করতেছি, ওকে দেন। বাট যারাই বলতেছেন থ্যাংক ইউ সো মাচ। আসলে পার্টিকুলারলি ভাবে হয়তো বলতে পারতেছি না, বাট আমার মনে অনেক লাড্ডু ফুটতেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর কমেন্টিং মি। আচ্ছা, অনেক লিখেছেন, আপনাকে তুর্কি অভিনেতা আতুরগুল ক্যাগলার আর্তুগুলের মতো লাগছে। এর্তুগুল, হ্যাঁ, ও বেটার কি বলেন এগুলা? অনেক রিহান বেটার, ওটা তো বয়স্ক। এনিওয়ে, যদি আমি যাকে চিন্তা করেছি সে আর কি, ওই যে বাংলাদেশে আসছিল না একটা ইলেকট্রনিক্সের প্রমোশনের জন্য, ছিল না ওই লোকরে? হ্যাঁ ডেফিনেটলি, ওনারা তো অনেক সিরিজ মনে হয় করে। তুমি কি পাও ওনার সাথে মিল পাও তোমার? আমি কখনো নিজেকে কখনো আলাদাভাবে জাজমেন্টই করি নাই। আমি জানি আমার কমেন্ট সেকশন অনেক সময় আমি দেখি যে অমুকের সাথে মিলতেছে, অমুকের সাথে মিলতেছে। আমি আমার বাবা মার সন্তান, আমি আমার মতো থাকতে চাই, বাট এটাই আমার জন্য বেস্ট আইডেন্টিটি মনে হয় আমার কাছে। আর এটার বিকল্প আমি কিছু দেখি না, আর এটা ভাবি না। আচ্ছা, আমরা দর্শকের কল, দর্শকের টেক্সটের আগে যে প্রসঙ্গে ছিলাম সেটা ছিল সিনেমা। তুমি বলেছো ভালো স্ক্রিপ্ট, ভালো ডিরেক্টর, ব্যাটে বলে মিললে তারপর তুমি কাজ করবে। ফাইন। At this age, do you have any thinking about getting marriage? যদি থাকে নসিবে আপনি আসিবে, তো ব্যাপারটা হয়েছে যে না, ব্যাপারটা এইভাবে না। যদি এটা আমি টোটালি আল্লাহ তাআলা এখন কখন এই ডাকটা দেয়, এই আমার ফ্যামিলি আছে এখানে, অনেক কিছু, অনেক ব্যাপার, একটা সিস্টেম আছে এটা। সো হতেও পারে, নাও হতে পারে। এমনি ধরো টুডে টুমরো একটা সময় তো ডেফিনেটলি। কেমন মেয়ে তোমার পছন্দ, বা তুমি চাও তোমার ওয়াইফ কেমন হবে? এটা আমি অনেকবার বিভিন্ন জায়গায় এখানে বলো না, মেনশন করেছি, এখানে বলা হয় নাই, বাট আমি তো বলেছি অনেক জায়গায়। তো দ্যাটস ওয়াই আমার কাছে কেমন যেন অড লাগে যে না, অনেকবার সেম কথাগুলো রিপিট বলতে হয় আর কি। মেয়ে ভালো হতে হবে, মেয়ে হতে হবে, তারপরে রান্নার স্কিল থাকতে হবে, কারণ আমি খেতে ভালোবাসি। তুমি ঝাল বেশি খাও না কম খাও? আমি ঝাল বেশি খাই। ওকে। আমি চাই আমার সেই পার্সনটা এত ঝাল দেখ তরকারিতে আমার যেন চোখে পানি বের হয়ে যায়। না, আমি এটা বলতেছি আর কি, মানে এটা জাস্ট বললাম আর কি, ফিল করে, যাতে ও ভাবে যে তুমি আবেগে কাঁদতেছো। হ্যাঁ, আবেগে কাঁদতেছি। আর ডেফিনেটলি আমাকে ভালোবাসতে হবে, আমাকে টেক কেয়ার করা জানতে হবে। সো আর কি লাগে একটা ছেলের লাইফে, দ্যাটস ইট। মানে ইউজুয়ালি আমরা যেমন চাই যে একটা ভালো এবং কেয়ারিং এবং লাভিং অ্যান্ড লাভেবল, রাইট? ওকে, ফর দ্য বেস্ট। আর লেটস টক অ্যাবাউট এনটিভি। এনটিভি তো তোমার কেরিয়ারের আগে আসছে, আমারও কেরিয়ারের আগে এনটিভির জন্ম। এনটিভি সবসময় এই যে ধরো, এই যে তুমি যখন এর আগে কোনো ন্যাশনাল চ্যানেলে তোমার এর আগে কাজ গেছিল কিনা আমি জানি না, কিন্তু যখন তোমার তানজিন তিশার সাথে নাটকটা গিয়েছিল, আমরা এনটিভিকে আমি পার্সোনালি যেভাবে চিনি যে সবসময়
নতুন এবং প্রমিজিং যারা তাদেরকে একটা প্ল্যাটফর্ম হিসেবে এনটিভি সবসময় ওয়েলকাম করে। সো সেই এনটিভি তোমার কেমন লাগে দর্শক হিসেবে বলো? না, টু বি অনেস্ট, আমরা ছোটবেলা থেকে তো আসলে টেলিভিশনের সাথে বড় হওয়া। এনটিভি এখন মাইন্ড করবে যে ছোটবেলা বলছো? এটা প্রাউড ফিল করার এনটিভি তো কথা। ছিল এতটা বছর যাবত এনটিভি দর্শকদেরকে এন্টারটেইন করে যাচ্ছে, নিউজ দিয়ে যাচ্ছে। আমার বাবা যখন নিউজগুলো দেখতো, এনটিভি এই ব্যাপারগুলো কিন্তু সব এটা টপ লিস্টেড একজন টকবকে যুবক 22 বছর পার হয়ে 23-এ পড়েছে একটা চ্যানেল টপ ক্যাটাগরি। সো দেখা গেছে যে ছোটবেলা থেকে আমি এনটিভি দেখে বড় হয়েছি। এনটিভিতে ফিকশন হতো, আমরা ফ্যামিলিরা বসে একসাথে দেখতাম, সেটা এনজয় করতাম। কাজিনরা থাকতো, আমার ভাই বোনরা থাকতো, বাবা নিউজ দেখতো, এনটিভির একটা লোগো যাইতো। সো আমরা পাশের রুমকে শুনতাম, পড়তেছি, এনটিভির একটা নিউজ আসতো, এনটা এইভাবে ঘুরে 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 আসতো। সো সব কিছুই আমাদের কাছে একটা ছোটবেলা চাইল্ড একটা মেমোরি। আমার বয়স কত হয়েছে, তো ব্যাপারটা যেটাই হোক এনটিভির পাশাপাশি এনটিভির থেকে অনেক কমই হবে। তো যাই হোক, এটা ডেফিনেটলি আমি অ্যাপ্রিসিয়েট করি। বাংলাদেশের অনেক আর্টিস্ট আছে হয়তোবা অনেক কাজে করতে যাচ্ছে, অনেকে কাজ করতে পারছে না, হয়তোবা সুযোগের অভাবে আছে, অনেক ভালো ভালো ট্যালেন্ট বের হচ্ছে না। ডেফিনেটলি বলবো যে যারা এদের নিয়ে কাজ করছে, ইয়াংস্টার নিয়ে বা নতুনদের নিয়ে, আমি তাদেরকে সবসময় মানে কি বলবো, থ্যাঙ্কফুল তাদের প্রতি যে তাদের কারণে আজকে এত বড় একটা প্ল্যাটফর্ম আমাদের ক্রিয়েট হচ্ছে, একটা কাজের ওয়ার্কিং এরিয়া পরিধি বাড়ছে নতুনদের জন্য, মানে এমনকি আমার জন্য এনটিভিতে আমার কাজ গিয়েছে। সো কেমন লেগেছে এনটিভির মানুষের কাছে একটু পরে জিজ্ঞেস করবো। বাট যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্লাস হলো এনটিভির জন্য অনেক শুভকামনা আর প্রত্যেকের প্রতি যারা ব্যাক এন্ড এন্ড ফ্রন্ট এন্ড এখন কাজ করছেন। এখনো শেষ করিনি তো। ও, শেষ হয় নাই? আচ্ছা, যেভাবে আমাকে বললেন যে এনটিভির কথা, আমি কথা বলেছি, তোমাকে তো থ্যাঙ্কস দিই নাই। আচ্ছা, নট এ বিগ ইস্যু। আচ্ছা, আই এম সরি, আমি কথা ঘুরিয়ে নিলাম আর কি। ঠিক আছে, আচ্ছা, ওকে। এনটিভির কতটুকু করেছে, কতটুকু করে এটা আমরা সবাই জানি, কিন্তু তুমি একজন শিল্পী হিসেবে এনটিভির কাছ থেকে কি এক্সপেক্ট করো? আমার কাজটা অনেক বেশি প্রচার করুক, ওকে, আর বেশি বেশি নাটক দিক, আরো বেশি বেশি নাটক দিক, আরো প্রচার করুক, দ্যাটস ওয়াই, মানে দ্যাটস ইট, আর কি চাই। ওকে। অনেকেই তো ধরো এই যে সবার জীবনে একটা স্ট্রাগল পিরিয়ড থাকে। সো তুমি মডেলিং থেকে বিজ্ঞাপন, বিজ্ঞাপন থেকে নাটক, নাটক থেকে ইনশাল্লাহ আল্লাহ চাইলে ফিল্মেও যাবা। হ্যাঁ, নতুন যারা আছে একটা সময় কিন্তু মানুষ কনফিউশনে পড়ে যায় ঢাকায় এসে যে কি করব, আচ্ছা মডেলিং ছেড়ে দিয়ে চাকরি করি, চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করি। তোমার গাইডেন্স বা গাইডলাইনটা কি হবে আসলে ওদের জন্য, মেসেজটা কি হবে তোমার? এইটা একদম বেসিকভাবে আমি কথাটা বলতে চাই, কারণ আমি আমার লাইফে যেটা এক্সপিরিয়েন্স করেছি, বা আমার অনেক সময় ইউনিভার্সিটির জুনিয়ররা আমাকে অনেক সময় কোশ্চেন করতো মাঝে মাঝে, ইভেন কি আমি যখন যাইতাম আমাকে হয়তো বা 2-3 জন ছোটো ভাইরা বলতো, বা যারা ওয়েল উইশার ওরা বলতো যে ভাই এটা করতে চাই। সো আমি আসলে এই আমার অল্প একটু জার্নি, ফর 5-6 ইয়ার্স অলমোস্ট রানিং চলতেছে আমার। তো অনেকের স্টার্টিং, অনেকের এটা, অনেকের লেজেন্ডারি ব্যাপারটা, অনেক কিছু দেখা হয়েছে। আসলে ইন্ডাস্ট্রিটা আসলে এটা আসলে আমি সমান্তরালভাবে জাজমেন্ট করতে পারবো না, এটা আনপ্যারালাল একটা জায়গা ডেফিনেটলি। তো সেটা হচ্ছে যে এটা প্রত্যেকটা সেক্টরই সেম, লাইফটা আসলে ইটস অল অ্যাবাউট আনপ্যারালাল, কখনো সমান্তরালভাবে লাইফটা যায় না। সো যারা কাজ করতে চায় তারা প্রপারলি গ্রুমিং হয়ে এমনকি মিডিয়া সম্পর্কে নলেজ নিয়ে যদি আসে, আমার কাজের জায়গাটা কোনটা, আমার রেশিও কতটুকু, কাদের সাথে চলতে হবে, কোথায় আমার জন্য গুড আর বেটার, এইটুকু বেসিক নলেজ আগে ওর মধ্যে থাকতে হবে। তারপরে তুমি কাজ শুরু করো। আর ডেফিনেটলি সবারই একটা ফ্যামিলি আছে, প্রত্যেকের একটা পার্সোনাল লাইফ আছে। আমরা অনেক সময় দেখা গেছে যে এই জিনিসটা গুলায় ফেলি ইন্ডাস্ট্রিতে আসার পরে, যে না আমরা এটা না এটা না, এটা কার মাধ্যমে কখন হবে এটা আমিও বলতে পারি না, এটা যে কোনো সময় এক্সিডেন্ট সবারই হতে পারে। বাট আমার মনে হয় সবার এটা মেনটেন করা উচিত, ব্যাপারটা বোঝানো উচিত, কারণ এখানে মানুষজন, এটা চলচ্চিত্রের জায়গা, এটা একটা মিডিয়া সেক্টর, বাংলাদেশের সমস্ত মানুষ এমনকি ওয়ার্ল্ড ওয়াইড সবাই এই জায়গাটাতে ফোকাস থাকে বা দেখে। সো এখান থেকে অনেক কিছু শেখারও আছে। আজকে তুমি একজন সেলিব্রিটি বা তুমি একজন চলচ্চিত্র হোক, তুমি নির্মাতা, একজন মডেল, ডেফিনেটলি কিন্তু তুমি কিন্তু ইন্সপিরেশন 10 জনের কাছে। তো তোমার ওই জায়গাটা হোল্ড করার ক্ষমতাটা আছে কি না, আর যদি সেটা না থেকে থাকে ওইটা কোথায় গেইন করা যায়, হোক সেটা তোমার সেলফ মানে নিজের মতো করে যদি তুমি করতে পারো, দ্যাটস গুড, ভেরি গুড। তুমি তোমার রুট লেভেল থেকে তোমার ওই লেভেল পর্যন্ত শেখার এখানে কোনো শেষ নেই। সো এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় এখন যথেষ্ট পরিমাণে বাংলাদেশে অ্যাজ এ মডেল হিসাবে গ্রুমিং অনেক ইনস্টিটিউট করেছে। আমি পার্টিকুলারলি একজন দুজনের নাম বলতে পারবো না, কারণ এখানে অনেকেই ভালো কাজ করছে, অনেক ভালো গ্রুমার এখানে আছে ইন্ডাস্ট্রিতে, ভালো থিয়েটার চলতেছে, বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশনও আছে অ্যাক্টিংয়ের জন্য। সো ডেফিনেটলি তোমাকে ফোকাস হইতে হবে ডেফিনেটলি। আর আমি যেটা লাস্টে বলি সবসময়, যে তোমার যদি অনেকে বলে না যে ভাই আমার এটাই হইতে হবে,
আমার কাছে মনে হয় যে এই জায়গাটা না কখনো তুমি ফিক্সড করে তুমি বলতে পারবে না। আল্লাহ তাআলা কার কপালে আসলে কতটুকু কি লিখে রাখছে ওটা একমাত্র উনি তো বিধির লেখা আগে লেখা আছে, এই জায়গাটা আমি বিলিভ করি। লিখন না যায় খণ্ডন। কারণ ওরা যখন আমাকে জিজ্ঞেস করে আমি ওদেরকে বলি যে আমি যে আজকে মিডিয়াতে এই জায়গায় এসে আপনার সামনে বসে কথা বলবো এটা আমি হয়তো 5 বছর আগে ভাবি নাই। এটা আমার মধ্যে কোনো প্ল্যানও ছিল না, হয়ে গেছে সিচুয়েশনে বা সময় সুযোগ সবকিছু মিলে গুছিয়ে গুছিয়ে না। দর্শক আমরা আরো 3-4 পর্ব আগে থেকে ওর পিছনে লেগেছিলাম, বিশেষ করে এনটিভি লেগেছিল। সরি ডেট দিতে পারি না, মাফ করে দিবেন। আচ্ছা, সেটা হচ্ছে যে এই আর কি ব্যাপারটা। বাট আমি সবসময় ইয়াংস্টারদেরকে বলি বা আমার ছোট ভাইদেরকে বলি বা আমার যতটুকু নলেজ আছে আমি সবসময় বলি যে তোমার যদি মনে হয় তুমি এখানে ওয়ার্ক করতেছো বা কোনো একটা জায়গায় তুমি ফল্ট পাচ্ছ, তুমি ধৈর্য ধরো। ধৈর্য তোমার ডেফিনেটলি মিডিয়াতে ধরতে হবে। তুমি যদি ইজিলি একটা জিনিস পেয়ে যাও তুমি ইজিলি হারিয়ে ফেলতে পারো। সো অনেক সময় স্লো অ্যান্ড স্টাডি উইন দ্য রেস, এখানে এটা প্রসেসটা বেশি কাজে লাগতে পারে। আর দ্যাটস ওয়াই আর কিছু বলবো যে যদি নাই হয় কখনো ফ্রাস্ট্রেশনে যাওয়া উচিত না। আমার মিডিয়াতে এটা হলো না ওটা হলো না, অনেক সময় ফ্রাস্ট্রেশনে পড়ে যায় অনেকে। সো তাদের ডেফিনেটলি উচিত বেটার কোনো জায়গা আল্লাহ তাআলা লিখে রাখছে বা হয়তো বা এর থেকেও ভালো কোনো জায়গা বা জব হতে পারে, যে কোনো জায়গা সেক্টর হতে পারে, চুজ করা উচিত। বাট যেটাই হোক সেলফ চুজিং অ্যান্ড সেলফ চয়েস ইজ দ্য বেস্ট থিং। দ্যাটস দ্য থিং। ওকে, সরি লং করে ফেললাম। না না না, দ্যাটস ওকে, নো প্রবলেম। তোমরা লং করলে আমার কষ্ট কমে যায়। আচ্ছা, তুমি কি কখনো এই ক্যারিয়ারে আসার পরে তোমার কখনো মনে হয়েছে যে না মনে হয় যথেষ্ট হয়েছে আর না এটা আমাকে দিয়ে হবে না, আমি অন্য কিছু করবো, এরকম কখনো মনে হয়েছে? আমি এই সেক্টরে আসার পরে ডেফিনেটলি যেটা বললাম না আনপ্যারালাল জায়গা, ডেফিনেটলি 10টা মানুষ আপনাকে পছন্দ করবে না, খুবই স্বাভাবিক। এটা স্টার্টিং দিকে আমিও অনেক সময় ভাবতাম যে কেন পছন্দ করবে না আমাকে, আমার মধ্যে ফল্টটা কি, আমি কাউকে ডেফিনেটলি ওই বেদবিটা করতেছি না। কিন্তু আমি একটা সময় পরে দেখলাম যে না, যতই ইনপুট দেওয়া হোক এখানে কিছু না কিছু নেগেটিভ একটা রেসপন্স থাকে, রিয়েলিটি থাকবেই, এটা কিছু মানুষ হেট করবে। কিন্তু ওই সময় না কেন জানি না সব সময় সৃষ্টিকর্তা প্রদত্ত 2-3 জন 4 জন মানুষ থাকে যারা ধরে রাখে, যারা ওই ভালোবাসাটা দেয়, তারা ওই রেসপেক্টটা দেয়, এঞ্জেল হয়ে আসে, এঞ্জেল হয়ে আসে। আর ওই পার্সনগুলো অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে আমার লাইফে, প্রত্যেকের লাইফে, ডেফিনেটলি আপনার লাইফেও সেটা থাকবে। সো ওই মানুষগুলোর কাছ থেকে যখন এইসব পজিটিভ ভাইবসগুলো পেতাম তখন মনে হতো যে না আমার এটা কোয়াইট করা উচিত না, এই সময় হয়তো বা বেটার কিছু সামনে আসবে। সো আমার এই জায়গাটাকে মোটিভেশন নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটা উচিত। ওকে, ভেরি ওয়েল সেড। দর্শক, আমাদের আমাদের উদ্দেশ্যে কিছু টেক্সট আসছে, চলুন আমরা টেক্সটগুলো দেখে নেই। হ্যাঁ, ওকে। জয়া চক্রবর্তী লিখেছেন, আমি রিহান ভাইয়ার অনেক বড় ফ্যান। ভাইয়ার এইজ কত? এইটা কোনো কোশ্চেন হলো? ও তো বলেছে, আমি কিন্তু বলেছি এনটিভির বয়স হচ্ছে 22 বছর পেরিয়ে 23 বছর, আর ও বলেছে এনটিভির চেয়ে ওর বয়স কম। বুঝে নেন। মতিন আহমেদ, তুমি কিছু বলবা? বয়স বলবা? আপনি যেটা ভাবতেছেন ওইটাই। ওকে, মানে নিজের মতো করে বসিয়ে নিজের মতো ভেবে রাখেন আর কি। মতিন আহমেদ লিখেছেন, রিহান ভাই খুবই একজন ভালো মনের মানুষ। আমার বাসা তার বাসার সাথে, তার সাথে আমার কয়েকবার দেখার এবং কথা হয়েছিল। মিশুক প্রকৃতির লোক রিহান ভাই, একদম সত্যি কথা। থ্যাংক ইউ, আপনি আমাকে চিনতে পারছেন। নেক্সট দেখি, মতিন ভাই থ্যাংক ইউ টেক্সট পাঠানোর জন্য। মোহাম্মদ শ্যামল লিখেছেন, রিহান ভাইয়া আমার অনেক প্রিয়, আপনার নীলসুখ সিনেমা আমার অনেক ভালো লেগেছে। রিহান ভাই অভিনীত সবগুলো নাটকই দেখেছি, অনেক অনেক শুভকামনা ভাইয়ার জন্য। থ্যাংক ইউ। চয়নিকা চৌধুরী আমাদের দিদি, ইমতু রাতিশ রিহানকে দেখে ভালো লাগে, লাইক রোমান্টিক লুক। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ দিদি, অনেক দোয়া করবেন, হ্যাঁ অবশ্যই পাশে রাখবেন। দর্শক, আমাদের চয়নিকা দিকে তোমরা আপনারা দেখেছেন আমাদের এই অনুষ্ঠানে উনি দুবার লাইভে এসেছিলেন। আজকে হয়তো উনি অন্য কাজে ব্যস্ত, না হলে আজকেও আসতেন আমি শিওর, কারণ রিহানকে অনেক পছন্দ করেন, আমাকে তো খুবই স্নেহ করেন। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। হ্যাঁ, সো খুব ভালো লাগছে দিদি তুমি টেক্সট পাঠিয়েছো, তোমার এই সঙ্গটা আমরা সবসময় পেতে চাই, আমরা কখনো মিস করতে চাই না। লট অফ থ্যাঙ্কস। হীরা লিখেছেন, আপনার কথা বলার ধরনটা অনেক পছন্দ, বলতে গেলে আমি আপনাকে দেখে শেখার চেষ্টা করি কিভাবে সুন্দরভাবে মিষ্টিভাবে আস্তে আস্তে কথা বলতে হয়। হীরা তোমারে বলছে মনে হয়। আচ্ছা, এইটা না আপনি রিপ্লাই করেন, আমি কি বলবো। ঠিক আছে, শিখেন। থ্যাংক ইউ। মিরন হোসেন লিখেছেন, দারুণ দারুণ ইমতু ফারুক আহমেদ রিহান। থ্যাংক ইউ মিরন হোসেন।
লুভা লিখেছেন রিহান ভাই লুকিং ভেরি হ্যান্ডসাম অ্যাজ অলওয়েজ। থ্যাংক ইউ লুভা। তারপর আনিকা কবির শখ, আমাদের শখ লিখেছেন হ্যালো ইমতু রাতিজ এন্ড রিহান। হ্যালো শখ। শখের সাথে আমার খুব রিসেন্টলি একটা সিরিয়াল আসতেছে, দর্শক এখানে না অন্য চ্যানেলে এসে বলছি না, সিরিয়ালটা দেখবেন কারণ এটা আরেক চ্যানেলে যাবে। এই আজকে উল্টাপাল্টা কেন প্রমোশন হচ্ছে এটা মানতে পারবো না। খাইরুল লিখেছেন নীল সুখ আমার দেখা বাংলাদেশের সেরা সিরিজগুলোর মধ্যে একটি, রিহান ভাই ও মেহজাবিন আপু একসাথে অসাধারণ অভিনয় করেছেন। থ্যাংক ইউ খাইরুল। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। বিয়ের দাওয়াতটা খেতে ভুলবেন না। স্বপন লিখেছেন আরারাত কেন বলছি আমি বলছি। আচ্ছা শুনবো আমি। স্বপন লিখেছেন আরারাত সিরিজটা দেখে অনেক কিছু শেখার আছে, ধার্মিক এবং বাস্তব গল্প তুলে ধরা হয়েছে, জিনে ক্যারেক্টারে ভালো অভিনয় করেছেন রিহান ভাই। না থ্যাংক ইউ সো মাচ। এটা আমি এটাই এক্সপেক্ট করতেছিলাম। আমি অ্যাকচুয়ালি যখন এই গল্পটা শুনছি আমি কিন্তু এই পয়েন্ট অফ ভিউটার দিক থেকে আমি আসলে গল্পটা আমি চুজ করেছিলাম যে না মোহনা আই ক্যান ডু দিস। মোহনা লিখেছেন নীল সুখ দেখে কান্না করেছিলাম, রিহান ভাই এইরকম স্বার্থপর না হলে এই এটা যেহেতু স্বার্থপর বলছিলাম আমি ভালো করছি। এই থ্যাংক ইউ, আমি এটা কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। আশা করি আজকে রাত্রে শেষ টেক্সট আমরা পড়ার সুযোগ পাচ্ছি। নাহিদ লিখেছেন যুগল নাটকটিতে রিহান ভাইয়ার অভিনয় দেখে আপনার ফ্যান হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ নাহিদ ভাই এন্ড এভরিওয়ান, থ্যাংক ইউ। আমাদের হাতে খুব বেশি সময় নাই, আমি শুধু বলি যে আমরা খুব অ্যাপ্রিশিয়েট করি তোমার কাজগুলো। আমি পার্সোনালি তুমি জানো যে তোমার কাজগুলো আমাকে অনেক আনন্দ দেয়। ইউ মেক আস প্রাউড। থ্যাংক ইউ সো মাচ। ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। এই যে তোমার সারাউন্ডিং, যাদের সাথে তুমি সকাল বিকাল উঠতে বসতে দেখো আমাদের সবাইকে, আমি ছাড়া তোমার আশপাশের মানুষগুলো কতটুকু তোমাকে অ্যাপ্রিশিয়েট করে? না ডেফিনেটলি এটা স্টার্টিং থেকে আমি আসলে সবার অ্যাপ্রিশিয়েট পাইছি। আমি ঢাকায় তো আসলে যেটা বললাম যে ব্যাচেলর লাইফ, আমি এখানে একটু ছোট করে বলে নেই, এটা রিহান জানে না, মানে রিহানকে যখন সকল মানুষ ভালোবাসে তখন আমি খুব গর্বিত হই, আর আমার আশপাশের মানুষ যখন রিহানকে বেশি ভালোবাসে তখন আমার জেলাস লাগে। তখন ওকে আমার জেলাস লাগে না, ওদের উপর জেলাস লাগে যে তুই ওরে কেন বেশি ভালোবাসবি, ভালোবাসতে দরকার হলে সমান সমান ভালোবাসবি। না ভালোবাসা সবার জন্যই সমান, হয়তোবা বলে কেউ প্রকাশটা বেশি করে ফেলে, এটা হইতে পারে, এটা পজিটিভ ভাবে নিয়ে, এটাও ভালোবাসা, একটা এটাও একটা মানে ডিফারেন্ট একটা ওয়ে। যাক আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বেশি সময় নাই। তোমাকে অনেক থ্যাঙ্কস। কি যেন বলতেছিল ইন্টারভিউকে থ্যাঙ্কস গুলো বলে দাও। বলে তো দিছি, কাট করে নিয়ে লাস্টে বসে দিলে বলে দাও। না থ্যাংক ইউ এনটিভি। আর যেটা বলতেছিল ভাইয়া যে ডেফিনেটলি আপনারা সুযোগ দিচ্ছেন নতুনদের, এটা ডেফিনেটলি আমার কাছে খুবই একটা ভাবনাময়ী একটা জায়গা। ডেফিনেটলি আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর ডেফিনেটলি সমস্ত ক্রিউ মেম্বার বা এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের সবাইকেই আসলে ধন্যবাদ আমাকে আজকে ইনভাইট করার জন্য। আর বারে বারে ডাকবেন, অবশ্যই আসবো চা খেতে হলো। খুবই ভালো লাগলো, ভালো এনভায়রনমেন্ট। এন্ড ইমতোরাজ 30 আপনাকে অবশ্যই ধন্যবাদ আমার ইন্টারভিউটা নেওয়ার জন্য। থ্যাংক ইউ ইউ আর অলওয়েজ ওয়েলকাম। তোমাকে সব সময় থ্যাংক ইউ সো মাচ। যত কাজ করবা তত বেশি আসবা। তোমাকে অনেক থ্যাঙ্কস, অনেক ভালোবাসা। দর্শক বন্ধুরা, ভালোবাসা আপনাদের জন্য, কৃতজ্ঞতা আপনাদের জন্য, যারা ভালোবেসে শুরু থেকে এখন অবধি ছিলেন, তারাই কিন্তু আমাদের কেরিয়ারও শেষ অবধি আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা এই বিশ্বাস আমি রেখে আজ বিদায় নিচ্ছি। নেক্সট উইক আবারও দেখা হবে নতুন কোনো তারকার সঙ্গে, নতুন নতুন বিষয় নিয়ে আড্ডা। আজ বিদায়, এনটিভির সঙ্গেই থাকুন।